ইমামদেরকে মাননীয় প্রতিমন্ত্রী রমজান উপলক্ষে বিশেষ সমারোহের সময় আমরা প্রস্তাব দেখেছিলাম সকল ইমামদেরকে কিস্তি কাঠের আওতা আনার জন্য। মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছিলেন। আমাকে বিভিন্ন সময় যে ইমামরা ইমামদের প্রশ্ন করে সঠিক উত্তর দিতে পারি না। আমরা কি নাগরিক ইমামরা কিস্তি কাঠের আওতায় আসতে পারবো কিনা বা কিস্তি আদৌ পাবো কিনা সে ব্যাপারে সুনির্দিষ্ট আশ্বাসের প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। পিসিবির যে তালিকাটা আছে সুবিধাভোগী সংখ্যা ঠিক রেখে যাচাই বাছাই করে নতুন তালিকা আমরা প্রণয়ন করব, এক। আর দুই হলো পিসিবির যারা ডিলার আছে তাদের স্থায়ী দোকান থাকতে হবে, অন্তত 1 মাস বা 2 মাসের পিসিবির পণ্য রাখা যায় এরকম দোকান সহ আমরা নতুন পিসিবি ডিলারদের লাইসেন্স আমরা দিব। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং সেই জায়গায় অবশ্যই আমি এটা আমাদের বিভিন্ন সময় ঘোষণা দিয়েছি, যারা স্বল্প আয় বিশেষ করে সামাজিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী হলো আমাদের ইমাম মহোদয়রা, যারা মসজিদে নামাজ পড়ান কিন্তু তাদের আয়ের উৎসটা অত্যন্ত লিমিটেড। তো অবশ্যই ডিসিবির এই সুবিধা তারা পাবে, সেটা বাংলাদেশের সকল জায়গায় পাবে আমি বলে মনে করি, বিকজ তাদের সীমিত আয়ের জন্য আমরা তাদেরকে এই কার্ডের আওতায় নিয়ে আসবো। মেঘনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। আমার গ্রামের দক্ষিণের গ্রাম ভাড়ারিয়া গ্রামের ভিতর দিয়ে পাকা রাস্তা আছে। আমার গ্রামের পূর্বে চামটা গ্রাম, তাদের গ্রামের ভিতর দিয়ে পাকা রাস্তা আছে। উত্তরে কাশাদহ গ্রাম, তাদের গ্রামের ভিতর দিয়ে পাকা রাস্তা আছে। মাঝখানে মেঘনা গ্রামের এই রাস্তাটা আমার ওই মসজিদের সাথে। এই রাস্তাটা মেঘনা বাজার থেকে শুরু করে মামুননগর ওই পাকা রোড পর্যন্ত এসে পৌঁছেছে, কিন্তু এই দীর্ঘদিন যাবত এই রাস্তাটা পাকা হয় না, মানুষের চলাচলে খুব বিঘ্ন সৃষ্টি হয়। এজন্য মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমার বিনীত আরজ, আপনার প্রচেষ্টায় যদি এই রাস্তাটা পাকা হয়ে যায়, আপনার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করবো। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দারাজ করেন, উত্তর যেন আল্লাহ পাক আপনার পদমর্যাদা বৃদ্ধি করবেন। আগেও বলেছি যে এই একটা না, আমাদের যারা মসজিদের ইমাম সাহেবরা আছে, আমাদের ইমাম সমিতি আছে, আপনাদের মাধ্যমে যে রাস্তাগুলি, যে মসজিদের সামনে রাস্তাগুলি, বিশেষ করে এখন বর্ষা হচ্ছে, অনেক মসজিদে যাতায়াতের চলাচলে অসুবিধা হবে, আপনারা একটা তালিকা করে দিবেন। একদিনে তো আর হবে না, আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা মসজিদের যাওয়ার অন্তত একটা রাস্তা আমরা করে দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ। এখানে 2টি ভবন আছে, একতলা। বর্তমানে হাইওয়ে হচ্ছে এবং হাইওয়ের কারণে আমার বটতলার পাশে যে বিল্ডিংটা পুরোটা চলে যাবে এবং ওখানে আমার 3টা কক্ষ আছে, ওই বিল্ডিংয়ে ওখান থেকে একটা কক্ষ চলে যাবে। তো আমার থাকবে মাত্র 2টা কক্ষ। এবং এইভাবে তো আমার স্কুল চালানো সম্ভব হবে না স্যার। তো যদি দ্রুত একটা বহুতল ভবন আমার পাশে পশ্চিম পাশে অনেকটুকু জায়গা আছে যেখানে একটা বহুতল ভবন হবে, আপনি তো আসার সময় বা যাওয়ার সময়টা দেখেন। তো স্যার আমি একটি বহুতল ভবন প্রত্যাশা করতেছি, যদিও আপনি বাণিজ্য মন্ত্রণালয়ে আছেন, কিন্তু আমি জানি আপনার হাত অনেক বেশি প্রসারিত, এটা পারবেন নিশ্চয়। ধন্যবাদ। এই শুধুমাত্র এই প্রাথমিক বিদ্যালয় না, আরো একটা প্রাথমিক বিদ্যালয়ের কথা বলে হয়েছে। প্রাথমিক শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক আছে, আপনি সকল স্কুলের যে চাহিদাগুলি লিখিত আকারে আমাকে দিয়ে দিবেন, আমরা পর্যায়ক্রমে এই জিনিসগুলো করব। সেই সাথে স্কুল সংযোগ সড়ক প্রাথমিক এবং মাধ্যমিক এটা আলাদা আলাদা করে বলার দরকার নাই, এটা আমি বারবার আপনাদেরকে আমরা অনুরোধ করেছি যে আপনারা একটু লিখিত আকারে এই কাজগুলি দিয়ে দিবেন। এটা সরকারের প্রথম বছর, অর্থ বছর, আমরা যদি এখন পরিকল্পনা নেই অবশ্যই আমরা এর মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো যে আমাদের কোনো প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কোনো মানে প্রতিষ্ঠানে পাকা রাস্তার বাইরে ইনশাল্লাহ থাকবে না। ধন্যবাদ। সৌন্দর্য বর্ধনের বাধা হচ্ছে আপনার সোনালী ব্যাংকের সামনের পানির জলবদ্ধতা এবং দোয়া জানি স্যার আপনি যে বাড়িতে যান সেখানেও স্যার জলবদ্ধতা, সামান্য বৃষ্টি হলেই আমাদের এই 2টা জায়গা খুবই দুর্ভোগ পোহাতে হয়। তো স্যার এই জলবদ্ধতা নিরসনের জন্য যদি মানে কোনো ব্যবস্থা নেন তাহলে আসলে নাগরপুরের সবাই স্যার উপকৃত হবে, খুশি হবে। ধন্যবাদ। আমি জলবদ্ধতাগুলি দেখেছি এবং এর মূল কারণটাও হলো পৌরসভা না হলে পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা এবং ফুটপাতের ব্যবস্থা করা সম্ভব না। তো আমরা ইনশাআল্লাহ দ্রুততার সাথে নাগরপুরকে পৌরসভার আওতায় নিয়ে আসবো এবং সকল রকম নাগরিক সুবিধা যেটা নগরের মানুষ পায় সেটা নাগরপুরবাসীও পাবে, এটা আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করবো। ধন্যবাদ।
আমি কলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আপনি কয়েকবার আমার ওখানে গিয়েছেন। বাউন্ডারি 50% হয়েছে, আর কিছু দোকান, অবৈধ দোকান রয়েছে আমাদের, এদের আজও দখল মুক্ত করার জন্য আমি আবেদন করেছি। একটু দৃষ্টি আকর্ষণ করি, প্রাথমিক বিদ্যালয়ের একদম ম্যানেজিং কমিটির সভাপতিদের সাথে নিয়ে কিন্তু আমি বসছিলাম। আমি বলেছি আপনাদের যে সকল সমস্যা আছে এই টাইপের, এগুলো আমাকে লিখিত আকারে দেন, ঠিক আছে? এইখানে আর ওই যে বাউন্ডারি সমস্যা, জমি জমা সমস্যা, এগুলো বলার দরকার নেই। অন্য সেকশনটা এইটা যদি কিছু বলতে চান, আমি হচ্ছে একদম আপনাদের সভাপতিদের সাথে বসেছিলাম, 156 জন সভাপতির মধ্যে সাথে বসেছিলাম। ধন্যবাদ। আমি শুধু দৃষ্টি 1 মিনিটের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের স্বাস্থ্য সেবা নাগরপুরে উন্নত হয়েছে ঠিক। নাগরপুরে ব্রিটিশ আমলে চক্ষু হাসপাতাল ছিল, যা এত 4-5টা জেলার মানুষ উপকৃত হতো। সেই চক্ষু হাসপাতালে 60% জমি আছে, নিজস্ব ভবন আছে, কিন্তু দীর্ঘদিন যাবত এটা বন্ধ থাকার কারণে বা এটা সচল না থাকার কারণে নাগরপুর, মানিকগঞ্জের এক অংশ, চৌহালি, এই সারাদিক এলাকার জনগণ চক্ষু সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কাজে যদি মাননীয় মন্ত্রী দয়া করে এই সকল ভবন আছে, সকল কিছু জমি জমা আছে, যদি এটা চালু করার ব্যবস্থা করে এলাকাবাসী উপকৃত হবে। ধন্যবাদ। আমার মনে হয় যে আমাদের এখানে স্বাস্থ্য কর্মকর্তা আছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধির মাধ্যমে এটা একটা প্রস্তাব আকারে যদি দেন আমরা করে ফেলবো। এবং এটাও একটা আপনাদেরকে সুসংবাদ অ্যাডভান্স দেই যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ইনশাল্লাহ আগামী মাসেই আমাদের নাগরপুরে আসবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দেখতে। মূলত ওনাকে আনবো হলো শেখ হাসিনা মেডিকেল কলেজের স্বাস্থ্য ব্যবস্থাটা দেখানোর জন্য। যাওয়ার সময় আমরা আমাদের নাগরপুরের স্বাস্থ্য ব্যবস্থাটা দেখাবো। আপনারা প্রস্তুত থাকবেন যে কিভাবে আমাদের নাগরপুরের স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নত করা যায়। এবং চক্ষু হাসপাতালটাও একটা সুন্দর প্রস্তাব উনি উত্থাপন করেছেন। এটা যদি ওনাকে আমরা দেখাতে পারি তাহলে আমার মনে হয় বরাদ্দ পাবো। বিকজ আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী যিনি, উনি কিন্তু তৃণমূল স্বাস্থ্য মানে উপজেলা লেভেলের স্বাস্থ্যটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, যে উপজেলা লেভেলের স্বাস্থ্যের যদি উন্নতি হয় তাহলে মানুষের সুযোগ সুবিধা অনেক বেশি হবে। ধন্যবাদ। সাধারণ সম্পাদক, নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থা। আমার প্রধান অতিথির কাছে আমার আবেদন যে আমরা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমি 5-4 বছরের মতো দায়িত্বপ্রাপ্ত। তো এই পর্যন্ত আমরা 2টা বরাদ্দ পেয়েছি, একটা 1.5 লক্ষ টাকা আর একটা হচ্ছে 2 লক্ষ টাকা ক্রীড়া সামগ্রী বিতরণের জন্য। আর যত সহযোগিতা পাইছি সব আপনার ব্যক্তিগত সহযোগিতা। আমরা টাঙ্গাইলে টিম করেছি, আমাদের নিজস্ব টিম এনডি ইউনাইটেড, যেটা আমরা 3য় বিভাগ থেকে কোয়ালিফাই করে সেকেন্ড কোয়ালিফাই করছি। তো আরও আমাদের ক্রিকেট টিম আছে, এগুলো আমরা করছি। তো আমার দাবি থাকবে যে প্রতিটা ইউনিয়নে একটা অন্তত পক্ষে সেন্ট্রাল বা কেন্দ্রীয় মাঠ জানি করা যায়, ইউনিয়নগুলো জানি সবগুলো ইউনিয়নের সমস্ত খেলাগুলো জানি ওই জায়গায় অনুষ্ঠিত হয়। আর একটা আমার দাবি থাকবে, আমাদের এই জায়গায় ক্রিকেট কোচ আছে, ফুটবল কোচ আছে, কিন্তু তাদের আসলে সম্মানের কোনো ব্যবস্থা নাই। যদি এই ব্যবস্থাটা করা যায়, আমাদের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে যাদের নাকি আমরা আসলে ওই জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার আশা রাখি। তো আরেকটা বিষয় হচ্ছে আমরা উন্নয়ন সমন্বয় সভার উন্নয়ন, তো শারীরিক মানসিক উন্নয়নের সবচেয়ে শক্তিশালী মাধ্যম আমি মনে করি খেলাধুলাটা। তো আমি আশা করব এই সকল উন্নয়নের সাথে এই খেলাধুলার উন্নয়নের জন্য জানি বরাদ্দটা পাই আমরা, তাহলে ইনশাল্লাহ আমরা কাজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বাংলা। এখানে খামারিদের মধ্যে থেকে অনেকে এসেছেন, একটু খামারিদের মধ্যে এরপর যে যিনি এখন কথা বলবেন, এরপরে খামারিদের মধ্যে যারা আছেন তাদের সমস্যা নিয়ে একটু কথা বলবেন। ধন্যবাদ। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স্যার, একটা জটিলতা হচ্ছে ক্রীড়া সংস্থায় আমাদের কিছু টাকা আছে, প্রায় 5-6 লাখ টাকা, আমরা স্যার তুলতে পারি না স্যার। এটা যদি স্যার মিনিস্ট্রিতে একটু কথা বলা যায়, যদি আমরা টাকাটা তুলতে পারি, এটা কাজে লাগানো যায়। আবার আমার এডিপির টাকা থেকে মানে ক্রীড়া সংস্থাকে স্যার এবার 2 লাখ টাকা বরাদ্দ দিয়েছি, যেটা থেকে আজকে স্যার এই ক্রীড়া সামগ্রীগুলো বিতরণ হবে। এবং আমাদের যে জেলা ক্রীড়া অফিসার আছে উনি বেশ আন্তরিক, ওনার মাধ্যমে আমরা স্যার এই যে বাচ্চাদের একটা ক্রিকেট টুর্নামেন্ট ইউনিয়ন ওয়াইজ একটা আমরা স্যার ক্রিকেট টুর্নামেন্ট করতে চাচ্ছি। বৃষ্টির জন্য স্যার আমরা করতে পারি না, 23 তারিখ হওয়ার কথা ছিল স্যার, ওইটা একটু পিছিয়ে নিয়ে ওনাদের সাথে ডেট ঠিক করে আমরা স্যার চেষ্টা করতেছি। উদ্যমী বাচ্চা কাচ্চার একটু সংকট স্যার, আর আমরা চেষ্টা করতেছি স্যার যদি মাঠগুলার বিষয়ে বলেছিলাম স্যার, আমাদের
যদি একটা স্টেডিয়াম টাইপের কিছু সেই বিষয়ে যদি আমাদেরকে আশ্বস্ত করেন স্যার। আপনারা জানেন যে কোভিডের পর থেকে আর বিশেষ করে এই অর্থ বছরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পনাগুলি বাস্তবায়নাধীন সেগুলোর উপরে জোর দিয়েছে। নতুন পরিকল্পনা এই অর্থ বছরে নেওয়া হচ্ছে না। তো আমরা চেষ্টা করব, তবুও আমি ক্রীড়ামন্ত্রীর সাথে কথা বলে, এটা আমার আগেও একটা কমিটমেন্ট ছিল সকল চেয়ারম্যানদেরকে, যে 12টা ইউনিয়নে অন্তত 12টা খেলার মাঠ আমরা ঠিক করে দিব। আমি আবারও ক্রীড়ামন্ত্রীর সাথে কথা বলবো, চেয়ারম্যানদের নেতৃত্বে আমরা 12টা ইউনিয়নে যেন 12টা খেলার মাঠ আমরা সুন্দর করে গড়ে দিতে পারি।